টিকিট নেওয়ার এখানে বিভিন্ন পারপাস থাকে লোকজনের। অনেকে টিকিট নেয় জেতার জন্য না, টিকিটের যে ওই ফান্ডটা পাবো ইলেকশনে সেটা আগে ফিক্সড ডিপোজিট করবো। তাহলে আমার তো সেরকম কোনো মেন্টালিটি বা মনোবৃত্তি নেই। পার্টি যদি আমাকে টিকিট দেয় খুব ভালো কথা, সে তো আমি একেবারে তার থেকে ভালো জিনিস হবে না। কিন্তু এখানে বঙ্গ বিজেপির যা সিন্ডিকেট, তাতে দেখা যাবে যে কোনো ওই যে টাকা দেবে তাদেরকে টিকিটের পরিবর্তে, ভাই আমার তো অত বছর টাকা পয়সা নেই টিকিট কেনার। তো ফলে যারা সেরকম যদি কোনো দুর্নীতিগ্রস্ত কোনো লোককে টিকিট দেয়, তার থেকে তো ভালো ভালো মানে আমি নিজে দাঁড়াবো। শুনলেন, দলে টিকিট নেওয়ার অনেক পারপাস রয়েছে। এখানে টিকিট নেওয়া হয় জেতার জন্য, যে ফান্ড আসে সেটা ফিক্সড ডিপোজিট করা হচ্ছে। আমার এই ধরনের মনোবৃত্তি নেই, এই কথাই কিন্তু অনুপম হাজরা বলছেন। আজ তাক বাংলার সঙ্গে এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখাবো আপনাদের। আজ তাক বাংলায় স্বাগত অনুপম হাজরাকে। বিস্ফোরক অনুপম হাজরা বলেই সকলে চেনেন এবং জানেন। নিজের দলের সঙ্গে থেকেই বঙ্গ বিজেপিকে লাগাতার আক্রমণ করতে থাকেন তিনি, এমনটাই কিন্তু শোনা যায়। এবং উনি বলেছিলেন যে হিমালয় থেকে ঘুরে এসে চমক দেবেন, কিন্তু কি তার চমক এখনো দেখা যায়নি, বা আজ আমরা তাকে পেয়েছি এবং তার থেকেই জানতে চাইবো সেই চমকগুলি কি কি। চমক আর কি, তো ফিরলাম, ফিরে হয়তো বললাম আপনাকে যে বোলপুর থেকে আমার মনে হয়েছে যে বোলপুরের, যেহেতু বোলপুরেরই ছেলে, ছোট থেকে বোলপুরে বড় হওয়া, বোলপুরের মানুষের সঙ্গে কথা বলে মিশে মনে হয়েছে যে বোলপুরের মানুষ চায় যে স্বচ্ছ ভাবমূর্তিওয়ালা কোনো মানুষ বোলপুরকে প্রতিনিধিত্ব করুক। কারণ সাধারণ মানুষ আগের থেকে অনেক বেশি সজাগ। তারা কেউ চাইবে না যে বোলপুরের মতো একটা ঐতিহ্যবাহী জায়গা থেকে কোনো নারদা সারদা চোর দাঁড়াক, বা কোনো তোলাবাজ বা কোনো কাটমানির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তি দাঁড়াক। নিজে অধ্যাপক ছিলাম, 4টে বই লিখেছি, বিতর্ক বহু হয়েছে, কিন্তু বিতর্কটা হয়েছে কি জন্য? কারণ আমার পক্ষে চুরি আর দুর্নীতি করাটা, বা চুরি বা দুর্নীতি সহ্য করাটা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায়। সেই জন্য বর্তমানে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বারবার রাজ্য সরকারকে চোর বলে কটাক্ষ করছেন, আপনি সেখানে দাঁড়িয়ে বিজেপিকেও কখনো কখনো দুর্নীতিগ্রস্ত বা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত, বিজেপি কোন ধরনের সিন্ডিকেট করছে আপনার মতে? প্রথম কথা হচ্ছে, এখানে তো যারা বিজেপি বঙ্গ বিজেপি চালাচ্ছে তারা কাজের মানুষের থেকে কাছের মানুষকে বেশি গুরুত্ব দেয়, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এখানে এমন এমন নেতাও আছে বঙ্গ বিজেপিতে যারা পদ বিক্রি করে ইনকাম করেন, এবং সেটা নিয়ে মানে তথ্য প্রমাণ সহ অনেক সময় মিডিয়াতে চলে আসছে যে পদের পরিবর্তে টাকা পয়সা নেওয়া হচ্ছে। প্লাস যারা তাদের তাবেদারি করে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হয়, তারাই দেখা যাচ্ছে বিভিন্ন নির্বাচনে টিকিট পান। তো ফলে আমার বক্তব্য, যাদের সংগঠন রয়েছে, যারা এই সমস্ত পুরনো কর্মী, অবহেলিত কর্মী, তাদের জায়গা কোথায় তাহলে? হঠাৎ করে দুদিন আগে বিজেপি জয়েন করে তারা মাথায় উঠে গেল, একেবারে তারাই কন্ট্রোল করতে শুরু করলো। আর এখানে যারা মার খাচ্ছে, তৃণমূলের কাছে মার খেয়েছে, ঘর ছাড়া হয়েছে, তাদের কোনো গুরুত্ব নেই। ভোটের আগে কেবল ওই একটা বোকা সাজানোর কথা যে আপনারাই দলের সম্পদ, এই বলে ভোটের সময় তাদেরকে খাটিয়ে নেওয়া, ভোট হয়ে গেলেই তাদেরকে ভুলে যাওয়া। তো এটার বিরুদ্ধেই তো আওয়াজ তুলেছিলাম। আপনি কালকে বলেছেন যে 42-এ 42টা এবং তারও বেশি, মানে এটা সম্ভব নয় কখনো, এটা এমন একটা ব্যঙ্গ করাই যাকে বলে। এই ব্যঙ্গর কারণ কি? ব্যঙ্গর কারণ হচ্ছে যে আমি তো, আমার লড়াইটা শুরু হয়েছিল কোণঠাসা মানুষদেরকে নিয়ে, যে তাদেরকে যাতে মাঠে নামানো হয়। কারণ আমি 8টা-9টা ডিস্ট্রিক্ট ঘুরে দেখেছিলাম যে প্রচুর পরিমাণে মানুষকে, মানে যারা এক কথায় অন্ধ মোদি ভক্ত এবং বিজেপির প্রতি খুব ডেডিকেটেড, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, তাদেরকে কোনো দায়িত্বে রাখা হয়নি। তাহলে এই যে বিশাল পরিমাণ মানুষ, তাহলে বঙ্গ বিজেপি কি ভাবছে যে এই বিশাল পরিমাণ মানুষকে আর দরকার নেই, মানে এই এই মানুষগুলোকে মাঠে না নামালেও চলবে, এই চোর জেলা সভাপতিগুলোকে নিয়েই তাদের কাজ চালিয়ে দেবে। সেই জন্য মনে হলো যে 42-এ 42 তো পাবে, আর 2-4টে বেশিও পেতে পারে। আর একটা প্রশ্ন হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে আপনি বলেছেন প্রার্থী হবেন, বিজেপি যদি টিকিট না দেয়, তৃণমূলে আপনি যাচ্ছেন না, বামেদেরও মিছিল সমর্থন করছে, তাহলে আপনি এই মুহূর্তে কোন দলের সমর্থক হয়ে দাঁড়াচ্ছেন? এটা কিন্তু সবার কাছে প্রশ্ন একটা। আমি মানুষের দলের সমর্থক, আমি মানুষের দলের প্রতিনিধি। কারণ ভোটটা সাধারণ মানুষ দেবে। সংগঠনে বা পার্টির যারা নেতা তারা কটা থাকে, হাতে গোনা কয়েকজন। সাধারণ মানুষের ভোটের উপরই সরকার গঠন হয়। তো সাধারণ মানুষ যদি চায় যে কোনো স্বচ্ছ ভাবমূর্তিযুক্ত মানুষকে সামনে পেতে, তো কোনো পার্টির দরকার পড়বে কি সেক্ষেত্রে? পার্টি যদি আমাকে টিকিট দেয় খুব ভালো কথা, সে তো আমি একেবারে তার থেকে ভালো জিনিস হবে না। কিন্তু এখানে বঙ্গ বিজেপির যা সিন্ডিকেট, তাতে দেখা যাবে যে কোনো ওই যে টাকা দেবে তাদেরকে টিকিটের পরিবর্তে, ভাই আমার তো অত বছর টাকা পয়সা নেই
টিকিট কেনার। তো ফলে যারা সেরকম যদি কোনো দুর্নীতিগ্রস্ত কোনো লোককে টিকিট দেয়, তার থেকে তো ভালো ভালো মানে আমি নিজে দাঁড়াবো নিজের মতো করে। তৃণমূল কি আপনাকে দলে ফেরাতে চাইছে বা টিকিট দিতে চাইছে বোলপুর লোকসভা কেন্দ্র থেকে, তার জন্য আপনি এই মন্তব্য করছেন? না না, প্রথম কথা হচ্ছে কোন দল টিকিট দিতে চাইছে না দিতে চাইছে সেগুলো বড় ব্যাপার না। মেন ব্যাপার হচ্ছে আপনি টিকিটটা নেবেন। ওই যে কালকেও বলছিলাম যে টিকিট নেওয়ার এখানে বিভিন্ন পারপাস থাকে লোকজনের। অনেকে টিকিট নেয় জেতার জন্য না, টিকিটের যে ওই ফান্ডটা পাবো ইলেকশনে সেটা আগে ফিক্সড ডিপোজিট করবো। তাহলে আমার তো সেরকম কোনো মেন্টালিটি বা মনোবৃত্তি নেই। আমার ব্যাপার হচ্ছে যে বোলপুর আমার নিজের জায়গা, নিজের মাটি। এখানকার সাধারণ মানুষের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। মানুষের আবদার, মানুষের ধারণা যে এখান থেকে আমি প্রতিনিধিত্ব করি। অতএব সেটার জন্য কি করতে হবে না করতে হবে ভবিষ্যৎ কথা বলবে। না নিজেই কোনো রাজনৈতিক সংগঠন বানিয়ে ফেলবেন এমন ভাবছেন নাকি? অত টাকা পয়সা তো নেই আমার। নারদা সারদার সঙ্গে যুক্ত ছিলাম না, নারদা সারদার সঙ্গে যুক্ত থাকলে প্রচুর টাকা পয়সা হতো, তাহলে নতুন পার্টি খোলা যেত। তো আমার তো অত টাকা পয়সা নেই যে নতুন দল খুলবো। তো মানুষের দল নিয়ে আছি। আর মোদিজিকে ভালোবেসে, মোদিজির লিডারশিপ পছন্দ, যার কারণে বিজেপিতে এসেছি, বিজেপিতে এখনো আছি। আর আমি নিজে থেকে কোনো দল ছাড়ি না। দল যদি ছাড়াই সেটা আলাদা ব্যাপার, কিন্তু মোদিজির লিডারশিপের ওপরে বা মোদিজির স্বচ্ছতার উপরে ভরসা আছে বলে কিন্তু আওয়াজটা আমি তুলেছিলাম যে এখানে চুরি হচ্ছে। মোদিজি একদিকে স্বচ্ছতার কথা বলছে, অথচ বিভিন্ন জেলার যে জেলা সভাপতি তারা মানে এক একটা চোর আর চিটিংবাজ। তো সেটা তো সেই ভাবমূর্তিটা তো মানুষের কাছে ঠিক করতে হবে। আমি একদিকে বলছি তৃণমূল চোর, আর এদিকে নিজের দলে একগাদা চোর পুষে বসে আছি। তো সেটা তো মানুষ তো বুঝতে পারবে কদিন পরে, বা মানুষ অলরেডি বুঝতে পারছে বীরভূম আর বোলপুরের যা অবস্থা, বা মানুষের সঙ্গে যদি কথা বলেন মানুষ বলে দেবে। তাহলে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কোনো না কোনো রাজনৈতিক দল হোক বা নিজেই হোক, আপনি তাহলে প্রার্থী হচ্ছেন 2024-এর লোকসভা নির্বাচনে হ্যাঁ, বোলপুর? এখনো অবধি তাই মেন্টালিটি, এখনো অবধি তাই মনস্থির করেছি যে বোলপুরকে প্রতিনিধিত্ব করব বা নির্বাচনে দাঁড়াবো। আপনাকে বিজেপি বৃহত্তর একটা ক্ষমতা দিয়েছিল প্রদেশের গোটা ভারতবর্ষের বিজেপির ন্যাশনাল সেক্রেটারি হিসেবে, সেই জায়গা থেকে আপনি কেন শুধুমাত্র বোলপুরে চলে আসলেন? না, বোলপুরে আমি তো অল ইন্ডিয়া থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারি না, তাই না? আর আমার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছাও নেই। তো অবভিয়াসলি কোনো একটা জায়গা বেছে নিতে হবে। এটা আমার নিজের মাটি, এটা আমার নিজের জায়গা। সো অবভিয়াসলি আপনাকে আপনার জায়গার সমস্যা, আপনার জায়গার মানুষের কথা আগে ভাবতে হবে। এর আগে আমার ইচ্ছার বিরুদ্ধে হলেও আমাকে যাদবপুরে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ ওখান থেকে একটা শিক্ষিত প্রার্থী দরকার ছিল। তো সেখানেও তো আমার একটা অবজেকশন ছিল যে আমাকে আমার জায়গা থেকে কেন টিকিট দেওয়া না। বারবার তো নিজের জায়গা ছেড়ে আমি অন্য জায়গায় যেতে পারি না। তাহলে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কোনো না কোনো রাজনৈতিক দল হোক বা নিজেই হোক, আপনি তাহলে প্রার্থী হচ্ছেন 2024-এর লোকসভা নির্বাচনে হ্যাঁ, বোলপুর? এখনো অবধি তাই মেন্টালিটি, এখনো অবধি তাই মনস্থির করেছি যে বোলপুরকে প্রতিনিধিত্ব করব বা নির্বাচনে দাঁড়াবো। আপনাকে বিজেপি বৃহত্তর একটা ক্ষমতা দিয়েছিল প্রদেশের গোটা ভারতবর্ষের বিজেপির ন্যাশনাল সেক্রেটারি হিসেবে, সেই জায়গা থেকে আপনি কেন শুধুমাত্র বোলপুরে চলে আসলেন? না, বোলপুরে আমি তো অল ইন্ডিয়া থেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারি না, তাই না? আর আমার প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছাও নেই। তো অবভিয়াসলি কোনো একটা জায়গা বেছে নিতে হবে। এটা আমার নিজের মাটি, এটা আমার নিজের জায়গা। সো অবভিয়াসলি আপনাকে আপনার জায়গার সমস্যা, আপনার জায়গার মানুষের কথা আগে ভাবতে হবে। এর আগে আমার ইচ্ছার বিরুদ্ধে হলেও আমাকে যাদবপুরে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ ওখান থেকে একটা শিক্ষিত প্রার্থী দরকার ছিল। তো সেখানেও তো আমার একটা অবজেকশন ছিল যে আমাকে আমার জায়গা থেকে কেন টিকিট দেওয়া না। বারবার তো নিজের জায়গা ছেড়ে আমি অন্য জায়গায় যেতে পারি না। তো ফলে আমার মনে হয়েছে যে আমার বোলপুর থেকেই প্রতিনিধিত্ব করা উচিত বা ইলেকশনে নির্বাচনে দাঁড়ানো উচিত, সেই জন্য মনস্থির করেছি। এ নিয়ে আমার কালিগ শান্তনুর রিপোর্ট দেখাবো আপনাদের। আজ তাক বাংলার অকপটে অনুপম হাজরা। এই অনুপম হাজরা আবারও বিস্ফোরক মন্তব্য করলেন। বঙ্গ বিজেপির নামে এবার টিকিট বিক্রি কেনা বেচা নিয়েও কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন। আমরা সকলেই জানি যে এমপি বা এমএলএ টিকিট কেনা বেচা হয়ে থাকে, এই নিয়ে একের অপরকে কটাক্ষ বা তীব্র আক্রমণ করে। কিন্তু বঙ্গ বিজেপি কী করে, যে জানে যে সিটগুলিতে হেরে যাবে তার জন্যও কিন্তু টিকিট কেনা বেচা হয়, এবং সেই টিকিটে যে ইলেকশনে খরচ যে রাজনৈতিক সংগঠন পাঠাচ্ছে সেই টাকা তারা ফিক্সড ডিপোজিট করে। এমনটাই বিস্ফোরক মন্তব্য কিন্তু অনুপম হাজরা করেন। তিনি আরও সাফ জানিয়ে দেন যে বিজেপি টিকিট দেখ বা না দেখ, তৃণমূল অফারও করেছে তাকে, আরও অন্যান্য দল অফার করেছে, কিন্তু উনি এখনও সিদ্ধান্ত নেয়নি কোনো দলে যাবে কি যাবেন না। তবে উনি বোলপুর লোকসভা কেন্দ্র থেকে লোকসভার প্রার্থী হিসাবে অবশ্যই দাঁড়াবেন, এই মনস্থিরও তিনি করে নিয়েছেন। রীতিমতো বঙ্গ বিজেপিকে আরও হাত নিয়েছেন, একাধিকবার তীব্র আক্রমণ ছুড়ে দিয়েছেন বঙ্গ বিজেপিকেই।
এবং রাজনীতির যে বিভিন্ন যে দিক রয়েছে সেই রাজনীতির দিকে যে দুর্নীতি রয়েছে, যে বারবার বলছে শুধুমাত্র শাসক বা সরকারকেই দুর্নীতিগ্রস্ত বলা হয়, বিরোধী পক্ষ থাকলে বিরোধী পক্ষ যে কী ধরনের রাজনীতি করে সেই রাজনীতির কথাও তুলে ধরেছেন অনুপম হাজরা। তিনি বলেছেন যে বীরভূমে বা বিভিন্ন জায়গায় জেলা সভাপতি বা জেলা সভাপতি হওয়ার জন্য, দলীয় জেলা সভাপতি হওয়ার জন্য তার জন্য বঙ্গ বিজেপিকে নাকি দিতে হয় কাটমানি, এবং কোথায় দিতে হয় না বঙ্গ বিজেপিকে দিতে হয়। মানে দলের ভিতরেও পদ গ্রহণ করার জন্য যে অর্থ বা যে খরচ ব্যয় করতে হয় সেই খরচেরও একটা দুর্নীতি রয়েছে, সেই দুর্নীতি কিন্তু তুলে ধরলেন অনুপম হাজরা আজ তাক বাংলার অকপটে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।